ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের ৬ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১ বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতিহ্য আরণ্যকে। ২ কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। ৩ হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন ৫৭০ খ্রিস্টাব্দে। ৪ বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সেন রাজা লক্ষণ সেনের আমলে। ৫ চোলদের রাজধানী ছিল থাঞ্জাভুরে বা তাঞ্জোরে। ৬ দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদানের ব্যবস্থাকে বলা হতো ব্রহ্মদেয়। ৭ চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী। ৮ পাল রাজারা ছিলেন ক্ষত্রিয়। ২ আই বলেছে হিজরাত বলতে কি বোঝো? লিখবে ৬২২ খ্রিস্টাব্দে মোহাম্মদ এবং তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরাত বলা হয়। ২ দিয়েছে গঙ্গাই চন্দ্রকোল উপাধি কে নিয়েছিলেন? লিখবে যে প্রথম রাজেন্দ্র চোল বাংলার পাল বংশের বিরুদ্ধে এক অভিযানে গঙ্গা নদীর তীরে পাল রাজাকে হারিয়ে তিনি গঙ্গাই কোন্ডচোল উপাধি নেন। তাহলে গঙ্গাই কোন্ডচোল উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল, প্রথম রাজরাজের পুত্র প্রথম রাজেন্দ্র চোল। ৩ দিয়েছে শশাঙ্কের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। ৪ বলেছে বৌদ্ধ ধর্মমতে নির্বাণ কি? মুক্তি। ৫ পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম। পাল যুগের একজন বিখ্যাত শিল্পী হচ্ছে বরেন্দ্রভূমির ধীমান এবং তার ছেলে বিটপাল। তাহলে ধীমান বা বিটপাল যে কোনো একটা নাম লিখে দেবে। ৩ আয়তে আছে ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? লিখবে কনৌজ শেষ পর্যন্ত কে দখলে রাখতে পারবে এই নিয়ে অষ্টম শতাব্দী থেকে পাল গুর্জার প্রতিহার এবং রাষ্ট্রকূট বংশের মধ্যে টানা লড়াই চলেছিল। একে ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। প্রায় ২০০ বছর ধরে চলা যুদ্ধ কলহে ৩টি বংশের শক্তি শেষ হয়ে যায়। এই সময় পাল রাজাদের ক্ষমতা কমে গেলে বাংলায় সেন রাজত্ব শুরু হয়েছিল। অথবাতে আছে গৌরবহ কি? গৌরবহ বলতে কি বোঝায়? গৌরবহ বা গৌরবধ কাব্য রচনা করেন কবি বাক্পতিরাজ। তিনি কনৌজের শাসক যশবর্মা বা যশবর্মনের রাজকবি ছিলেন। ৭২৫ থেকে ৩০ খ্রিস্টাব্দ নাগাদ বাক্পতিরাজ প্রাকৃত ভাষায় গৌরবহ কাব্য রচনা করেন। গৌরবহ শব্দের অর্থ গৌরবধ। কনৌজের রাজা যশবর্মন মগধের রাজাকে পরাজিত করার কাহিনী নিয়ে এই কাব্য রচিত হয়েছিল। এখানে মগধের রাজা বলতে গৌড়ের রাজাকে বোঝানো হয়েছে। ২ দিয়েছে টিকা লেখো চর্যাপদ। লিখবে চর্যাপদ হলো খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। চর্যাপদে যে ভাষা রয়েছে তা হলো আদি বাংলা ভাষার নিদর্শন। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন। ৪ আয়তে আছে মাৎস্যন্যায় বলতে কি বোঝায়? লিখবে মাৎস্যন্যায় বলতে দেশে অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝানো হয়। পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে অরাজকতার সময়, তেমনই শক্তিশালী লোক দুর্বল লোকের ওপর অত্যাচার করে। শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত ১০০ বছর ছিল বাংলার ইতিহাসে একটা পরিবর্তনের যুগ। ওই যুগে প্রত্যেক ক্ষত্রিয় সম্ভ্রান্ত লোক, ব্রাহ্মণ এবং বণিক ইচ্ছামতো নিজের নিজের এলাকা শাসন করত। বাংলায় কোনো কেন্দ্রীয় শাসক ছিল না। বছরের পর বছর এই অবস্থা চলার পরে বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজনকে রাজা নির্বাচন করেন। ওই সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। ২ দিয়েছে নালন্দা মহাবিহার সম্পর্কে লেখো, যা জানো লেখো। লিখবে সম্ভবত গুপ্ত সম্রাটদের আমলে খ্রিস্টীয় পঞ্চম শতকে আজকের বিহার রাজ্যে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল। কালে কালে সমগ্র এশিয়ায় নালন্দার শিক্ষা দীক্ষার খ্যাতি ছড়িয়ে পড়ে। হর্ষবর্ধন এবং পাল রাজাদের আমলে তো বটেই, এমনকি সুদূর সুমাত্রা দ্বীপের শাসক এই মহাবিহারের জন্য সম্পদ দান করেছেন। তা থেকে ছাত্রদের বিনা পয়সায় খাবার, জামা কাপড়, শয্যাদ্রব্য আর ওষুধপত্র দেওয়া হতো। সুদূর তিব্বত, চীন, কোরিয়া এবং মঙ্গোলিয়া থেকে ছাত্ররা এখানে আসতো পড়াশোনার জন্য। তার মধ্যে চীন দেশের ছাত্রদের শিক্ষা দানের জন্য বিশেষ তহবিলের বন্দোবস্ত করা হয়েছিল। হিউয়েনসাং খ্রিস্টীয় সপ্তম শতকে এই বিহারে শিক্ষা লাভ করেছেন। কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছাত্ররা এখানে পড়ার সুযোগ পেত। নালন্দার সমৃদ্ধির যুগে 10,000 জন আবাসিক ভিক্ষু এখানে থাকতো। তার মধ্যে 1,500 জন ছিল শিক্ষক আর 8,500 জন ছিল ছাত্র। ত্রয়োদশ শতক পর্যন্ত এর খ্যাতি বজায় ছিল। ওই শতকে তুর্কি অভিযানকারীরা বিহার অঞ্চল আক্রমণ করে এই মহাবিহারের ব্যাপক ক্ষতি করেছিল। 5 আয়তে দিয়েছে বঙ্গ থেকে পশ্চিমবঙ্গের নামকরণের ইতিহাস লেখো।
লিখবে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যকে। প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না। প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র। মহাভারতে বঙ্গ, পুণ্ড্র, শুম্ভ আর তাম্রলিপ্ত ইত্যাদিকে এক একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের উল্লেখ আছে। কালিদাসের রঘুবংশম কাব্য বঙ্গ আর শুম্ভ নাম দুটির উল্লেখ পাওয়া যায়। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনহাজি সিরাজের লেখাতেও বঙ্গরাজ্যের কথা আছে। মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনে আকবরী গ্রন্থে এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন। সুবা মানে প্রদেশ বা রাজ্য। ষোড়শ, সপ্তদশ, অষ্টদশ ও অষ্টদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী ও বণিকরা এখানে এসেছিলেন। তারা এই দেশের নাম দিয়েছেন বেঙ্গালা। স্বাধীনতার আগে বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামেই পরিচিত ছিল। আর 1947 খ্রিস্টাব্দে দেশ ভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ, আর পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য। এইভাবে বঙ্গ নাম থেকে পশ্চিমবঙ্গের নামকরণ হয়েছিল। অথবা বলেছে গৌড়রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। এখান থেকে 10-এর পাতায় আসবে। 10-এর পাতায় যে শশাঙ্ক বলে লেখা এখানে যেটুখানি আছে সেটা বলবে যে শশাঙ্ক ছিলেন এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত। 606 থেকে 7 খ্রিস্টাব্দের কিছুকাল আগে তিনি গৌড়ের শাসক হন। শশাঙ্কের শাসনের 60-70 বছর আগে থেকেই গৌড় ধীরে ধীরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতা আরও বেড়েছিল। 637 থেকে 38 খ্রিস্টাব্দে মৃত্যুর আগে পর্যন্ত শশাঙ্ক গৌড়ের স্বাধীন শাসক ছিলেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তি যেমন মালব, কনৌজ, থানেশ্বর বা থানেশ্বর, কামরূপ, গৌড় প্রভৃতি নিজ নিজ স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব বা মৈত্রীর সম্পর্ক বজায় রাখত। শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশ নেন। সেভাবে উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত রাজত্ব ছড়িয়ে পড়েছিল। শশাঙ্ক সমগ্র গৌড় দেশ, মগধ, বুদ্ধগয়া অঞ্চল এবং ওড়িশার একাংশ নিজের অধিকারে আনতে পেরেছিলেন। উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলির সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন। এই ঘটনা তার বিশেষ কৃতিত্বের পরিচয়। 10-এর পাতায় এইটুখানি লেখার পরে এবার চলে আসবে 12 নম্বর পাতায়। 12 নম্বর পাতায় এইখান থেকে শুরু করবে। এই ওপরে একটু বলে নেবে যে শশাঙ্কের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ঘটনা স্থানেশ্বরের পুষ্যভূতি বংশীয় শাসক হর্ষবর্ধনের সঙ্গে তার দ্বন্দ্ব। সকলোত্তর পথনাথ উপাধিধারী হর্ষবর্ধন শশাঙ্ককে হারাতে পারেনি, এটাও একটা কৃতিত্বের মধ্যে পড়ে। এইবারে আছে গৌড়তন্ত্রে চলে আসবে। শশাঙ্কের শাসনকালে গৌড়ে যে ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা যায় গৌড়তন্ত্র। এই ব্যবস্থায় রাজ্যে কর্মচারী বা আমলার একটা নির্দিষ্ট শাসন প্রণালী গড়ে তুলেছিল। আগে যা ছিল গ্রামে স্থানীয় লোকের কাজ, শশাঙ্কের সময় সেই কাজে প্রশাসনও হস্তক্ষেপ করতে শুরু করে। অর্থাৎ ওই আমলের গৌড় রাজ্যে কেন্দ্রীয়ভাবে সরকার পরিচালনা করা হতো। শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল, কিন্তু তার মান পড়ে গিয়েছিল। নকল সোনার মুদ্রাও দেখা যেত, রূপার মুদ্রা ছিল না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগে সম্ভবত মন্দা দেখা দিয়েছিল। সমাজে জমির চাহিদা বাড়তে থাকে, অর্থনীতি হয়ে পড়ে কৃষি নির্ভর। বাণিজ্যের গুরুত্ব কমে যাওয়ার ফলে নগরের গুরুত্ব কমতে শুরু করে। আবার কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ার সমাজ ক্রমশ গ্রাম কেন্দ্রিক হয়ে পড়েছিল। সমাজে মহত্তর বা স্থানীয় প্রধানদের গুরুত্ব বাড়তে থাকে। সৃষ্টি বা বণিকদের গুরুত্ব ও ক্ষমতা আগেকার যুগের থেকে কমে এসেছিল। স্থানীয় প্রধানরা এই যুগে সৃষ্টিদের মতোই ক্ষমতাধর হয়ে উঠেছিল। দুইতে দিয়েছে পাল সেন যুগে বাংলার ধনসম্পদ ও অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। লিখবে পাল ও সেন যুগে কৃষি, শিল্প, বাণিজ্য ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। তবে এই যুগে বাংলার অর্থনীতিতে বাণিজ্যের গুরুত্ব ক্রমশই কমে এসেছিল। ভারতের পশ্চিম দিকের সাগরে আরব বণিকদের দাপটের ফলে বাংলার বণিকরা পিছু হটেছিল। বৈদেশিক বাণিজ্যে বাংলার বণিকদের গুরুত্ব কমে যাওয়ায় বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল। বাণিজ্যের অবনতির সঙ্গে মুদ্রা ব্যবস্থার যোগ ছিল। পাল সেন যুগের বাংলায় সোনার উপর মুদ্রার ব্যবহার খুব কমে যায়। কুড়ি হয়ে উঠেছিল জিনিস কেনা বেচার মাধ্যম। কৃষি, এই সময় কৃষি নির্ভর সমাজে ভূমিদানের অনেক নিদর্শন আছে। পাল যুগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজারা ভূমি দান করতেন। সেন যুগে অনেক ব্রাহ্মণদের ভূমি দান করা হয়েছে। সে আমলের লেখগুলি থেকে জানা যায় যে জমি কেনাবেচার সময় কৃষককেও তার খবর দিতে হতো। সুতরাং সমাজে কৃষককে নিতান্ত অবহেলা করা হতো না।
তবে জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা বাজার। কর ব্যবস্থা, রাজারা উৎপন্ন ফসলের 1/6 কৃষকদের কাছ থেকে কর নিতেন। তারা নিজেদের ভোগের জন্য ফুল ফল কাঠ ও প্রজাতির কাছ থেকে কর হিসেবে আদায় করতেন। বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। এই 3 প্রকার কর ছাড়াও নানা রকমের অতিরিক্ত কর ছিল। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রজারা রাজাকে কর দিত। সমগ্র গ্রামের উপরেও কর দিতে হতো গ্রামবাসীদের। এছাড়া হাট এবং খেয়াঘাটের উপরেও কর চাপানো হতো। কৃষিজ ফসল হবে এটা। এই যুগের প্রধান ফসলগুলি হলো ধান, সর্ষে, নানা রকমের ফল যেমন আম, কাঁঠাল, কলা, ডালিম, খেজুর, নারকেল ইত্যাদি। আজকে বাঙালির খাদ্য তালিকায় ডাল একটি প্রধান উপাদান, অথচ সে যুগে শস্যের মধ্যে ডালের উল্লেখ পাওয়া যায় না। এছাড়া কার্পাস বা তুলো, পান, সুপুরি, এলাচ, মহুয়া ইত্যাদিও প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। গ্রামের আশেপাশে ঘন বাঁশবন এবং নানা রকম গাছের কথা জানা যায়। সেগুলির কাঠ ছিল এ যুগের অন্যতম প্রধান সম্পদ। নদ নদী পূর্ণ বাংলার আরেকটা বড় সম্পদ ছিল মাছ। গৃহপালিত পশুর মধ্যে গৃহপালিত এবং বন্য প্রাণীর মধ্যে ছিল গরু, বলদ, ছাগল, হাঁস, মুরগি, পায়রা, কাক, কোকিল, নানান জলচর পাখি, ঘোড়া, উট, হাতি, বাঘ, মুড়ো মোষ, বানর, হরিণ, শূকর, সাপ ইত্যাদি। এর মধ্যে ঘোড়া এবং উট বাংলার বাইরে থেকে এসেছিল। আর 30 পাতায় চলে আসবে এখানে শিল্পদ্রব্যের মধ্যে কার্পাস বস্ত্র ছিল প্রধান সামগ্রী। বাংলার সূক্ষ্ম সুতির কাপড়ের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। হস্তশিল্পের মধ্যে কাঠ এবং ধাতুর তৈরি দৈনন্দিন ব্যবহারের জিনিস, গয়নার কথা জানা যায়। ঘরবাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ি, নৌকা ইত্যাদি তৈরিতে কাঠের ব্যাপক ব্যবহার ছিল। তার থেকে বোঝা যায় যে সে যুগে কাষ্ঠশিল্পীরা সমাজে বিশেষ গুরুত্ব পেতেন। শিল্পীরা বিভিন্ন নিগম বা গোষ্ঠীতে সংঘবদ্ধ ছিলেন।